নমস্কার বন্ধুরা, আশা করি সকলে খুব ভালো আছেন। আজকে আমরা আপনাদের সামনে হাজির হয়েছি ডাকিনী ভিলার দ্বিতীয় পর্ব নিয়ে। যদি প্রথম পর্বটি শুনে না থাকেন তাহলে কমেন্ট বক্সে এবং ডেসক্রিপশন বক্সে আপনাদের জন্য দেওয়া রইল প্রথম পর্বের লিংক, সেখান থেকে শুনে নিতে পারেন। তাহলে চলুন শুরু করা যাক আজকের গল্পটি। শুরু হচ্ছে উপেন মান্নার লেখা ডাকিনী ভিলা। চারিদিক ডুবে গেছে অন্ধকারের মধ্যে। আমি প্ল্যাটফর্মের এক প্রান্তে দাঁড়িয়ে চিন্তা করছি কোন দিকে যাব। হঠাৎ মনে পড়ল স্টেশনের যে দিক থেকে আমি এসেছি সেই দিকটা মনুষ্য বর্জিত তেপান্তর হলেও স্টেশনের অপর দিকটায় গ্রাম আছে। অবশ্য মাইল 2-3 পথ হাঁটতে হবে। আমি স্থির করলাম ওই 2 মাইল পথ হেঁটে নিকটবর্তী গ্রামে গিয়ে রাতটা কাটাতে হবে। তারপর ভোরের ট্রেনে এই কলকাতা রওনা হব। কয়েক পা অগ্রসর হয়েছি মাত্র, এমন সময় ভেসে এলো সেই তীক্ষ্ণ সুতীব্র একটানা ক্রন্দনধ্বনি। বিহল করে তুলল আমাকে। 2 হাত দিয়ে চেপে ধরলাম কান দুটোকে। তা সত্ত্বেও সেই অমানসিক কান্নার রেশ কানের পর্দায় রনরনিয়ে উঠতে লাগলো। ভাবলাম ছুটে পালাই যেদিকে খুশি সেদিকে, কিন্তু পা দুটি তার সমস্ত শক্তি হারিয়ে তার অক্ষমতা প্রকাশ করল। প্রায় 1 মিনিট ধরে সেই ধ্বনি আকাশ বাতাস মথিত করে স্তব্ধ হয়ে গেল। আমি একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে বাঁচলাম। তারপর রেল লাইন পার হয়ে ওপাশের গ্রামের খোঁজে যাওয়ার মনস্থ করলাম। রেল লাইন পার হতে গিয়ে নজরে পড়ল একটা ছায়ামূর্তি এগিয়ে আসছে। আমি থমকে দাঁড়ালাম। মানুষ অথবা হরিনারায়ণের কোনো সহচর বোঝবার আগেই সেই ছায়ামূর্তি আমার খুব কাছাকাছি এসে গেল। অন্ধকারের মধ্যে লোকটির চেহারা ভালো করে দেখতে পাচ্ছিলাম না। আমি অভিভূতের মতো দাঁড়িয়ে এক দৃষ্টে নিরীক্ষণ করতে লাগলাম লোকটার গতিবিধি। মাস্টার মশাই, গাড়ি কি চলে গেছে? লোকটা কথা বলে উঠল। মন থেকে একটা গুরুভার নেমে গেল। শরীরের শক্তি ফিরে এলো। বুঝলাম একজন গ্রাম্য লোক আমার এই মতন ট্রেন ধরতে এসেছে। খুশি হলাম নিঃসঙ্গতাকে কাটিয়ে উঠতে পেরে। লোকটাকে কিছুতেই ছাড়া চলবে না। ওকে সঙ্গী করেই সারা রাত কাটাতে হবে। তা এই স্টেশন চত্বরেই হোক অথবা নিকটবর্তী কোনো গ্রামেই হোক, ক্ষতি নেই। বললাম, হ্যাঁ, গাড়ি চলে গেছে, আমিও ধরতে পারিনি। কথাটা শুনেই লোকটা চঞ্চল হয়ে উঠল। বলল, আমি চললাম বাবু, এদিকটা মোটেই ভালো জায়গা নয়। তেনাদের বড্ড উৎপাত। আমি চললাম। আরে দাঁড়ান দাঁড়ান, আমি ব্যস্তভাবে বললাম, আমি তো রয়েছি, আপনার ভয় কিসের? আমারও তো একটা আস্তানার দরকার। যদি মনে কিছু না করেন তো আপনার সঙ্গে আমিও যাব। রাতটা তো কাটাতে হবে। চলে আসুন, চলে আসুন। লোকটি ততোধিক ব্যস্ততার সঙ্গে বললে, দেরি করে স্টেশনে এসে কি ভুলটাই যে করেছি। রাম 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 রাম। আমি লোকটাকে অনুসরণ করলাম। সে সভয়ে রাম নাম উচ্চারণ করে চলেছে। অন্ধকারে রেল লাইনের উপর একটা হোঁচট খেয়ে পড়ে গেলাম। লোকটা তাড়াতাড়ি আমাকে তুলে ধরে বললে, পা চালান বাবু, আমার মনটা ভালো বলছে না। বলতে বলতে লোকটা হঠাৎ সচকিত হয়ে উঠে আমাকে ছেড়ে দিয়ে ছুটতে শুরু করলো গ্রামের দিকে। দিক দিগন্ত কাঁপিয়ে তখন শুরু হয়ে গেছে সেই তীক্ষ্ণ ভয়াল আর্তনাদ কান্নার আকারে। একটা নীলাভ দ্যুতিময় অথচ আবছা আলোকে ভরে উঠল চারিদিক। আলোকের উৎস দেখতে না পেয়েও যে দৃশ্য চোখের সামনে ভেসে উঠল তা যেমনই মর্মান্তিক তেমনই ভয়াবহ। অদূরে প্রাণ ভয়ে পলায়মান লোকটার সামনেই দাঁড়িয়ে আছে ইলা, সেই লাস্যময়ী ভুবনমোহিনী রূপের ছটা। তার চোখ দুটি এক অভূত উজ্জ্বলতায় চকচক করছে। তো দূরে থেকেও তা স্পষ্ট দেখতে পাচ্ছি আমি। বিস্ময়াভিভূত হয়ে দাঁড়িয়ে পড়লাম। ইলা আমার কাছে না এসে ওই গেয়েও লোকটার সামনে দাঁড়ালো কেন? লোকটা হতভম্ব হয়ে গেছিল প্রথমটা, তারপর যেন সেও কৌতুক অনুভব করল। ভুলে গেল পার্থিব অপার্থিব সব কিছু। ধীর পদে এগিয়ে চলল ইলার দিকে। ইলাও এগিয়ে এসেছিল লোকটার দিকে। পরক্ষণেই ইলা ঝাঁপিয়ে পড়ল লোকটার উপর।
দু হাতে তাকে জড়িয়ে ধরল। মুখটা নেমে এলো লোকটার ঘাড়ের কাছে। আমি অসহায়ের মতো দাঁড়িয়েছিলাম। হঠাৎ যেন প্রচণ্ড সাহস এসে মন প্রাণকে তাজা করে দিল। আমি ছুটলাম ইলার দিকে, চিৎকার করে বলতে লাগলাম, ছেড়ে দে শয়তানি, ছেড়ে দে। কাছাকাছি আসতেই ইলা ছেড়ে দিল লোকটাকে। লোকটা ধপাস করে মাটিতে পড়ে গেল। আমি তাড়াতাড়ি লোকটাকে তুলে ধরতে গিয়ে বুঝতে পারলাম লোকটা মারা গেছে। সারা দেহ তার বরফের মতন ঠান্ডা। লোকটার শরীরের শেষ রক্তবিন্দুটুকু শুষে নিয়েছে পিশাচি। ইলার দিকে তাকিয়ে শিউরে উঠলাম। সে তখন তার জিভ দিয়ে ঠোঁট দুটিকে লেহন করে চলেছে। মুখে চোখে ফুটে উঠেছে এক অবর্ণনীয় হিংস্রতার ছাপ। চোখ দুটো যেন আগের থেকেও বেশি উজ্জ্বল হয়ে উঠেছে। আমি সব হয়ে দুপা পিছিয়ে এলাম। অবচেতন মনের তাগিদে ছুটে চললাম প্ল্যাটফর্মের উপর দিয়ে স্টেশন মাস্টারের ঘরের দিকে। ইলাও ছুটে এলো আমার পিছু পিছু। অনুভব করছি আর হয়তো কয়েক মুহূর্তের মধ্যে ইলা ধরে ফেলবে আমাকে। ধরে যখন ফেলবে এবং এই নির্জন অন্ধকারে আমাকে যখন ওর শিকার হতেই হবে, তখন আর পালিয়ে লাভ নেই। তাছাড়া পালিয়ে যাবই বা কোথায়? কথাটা মনে হতেই আমি দাঁড়িয়ে পড়লাম। ইলা তখন আমার খুব কাছেই এসে গেছে, কয়েক হাতের ব্যবধান মাত্র। আমি দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে হাতের কালো খাতাটা নিয়ে সজোরে আঘাত করলাম ইলার মুখে। হায়, কোথায় ইলা? হাওয়া কেটে কালো খাতাটা শূন্যের বুকেই দাগ কেটে গেল। ইলা অদৃশ্য হয়ে গেল। আমি চোখ দুটো ভালো করে রোগনে নিয়ে বুঝতে চেষ্টা করলাম, এতক্ষণ যা দেখছিলাম তা কি সত্য অথবা আমার মনের বিভ্রম। নীল আলোটাও অদৃশ্য হয়ে গেছে। ফিরে এসেছে পূর্বেকার সেই অন্ধকার ঘেরা পরিবেশ। যদি মনের বিভ্রমেই হয়ে থাকে, তবে নিশ্চয়ই সেই গ্রাম্য লোকটির দেখা পাব না। একটু আগে যার রক্ত শোষণ করেছে শয়তানি। আমি এগিয়ে গেলাম সেদিকে, যেখানে পড়ে রয়েছে গ্রাম্য লোকটার প্রাণহীন দেহ। দাদা, কোথায় চলেছ? কথাটা শুনেই প্রচণ্ডভাবে চমকে উঠলাম। হরিনারায়ণের কণ্ঠস্বর, অথচ হরিনারায়ণকে দেখতে পেলাম না। মনে হলো শব্দটা আসছে স্টেশন মাস্টারের ঘরের দিক থেকে। আবার শুনতে পেলাম হরিনারায়ণ বলছে, এভাবে একা একা ঘোরা খুব বিপজ্জনক। তুমি স্টেশন মাস্টারের ঘরে আজকে রাতের মতো বিশ্রাম করো, কাল ভোরের গাড়িতেই চলে যেও। তুমি কোথায় হরিনারায়ণ? আমি চেঁচিয়ে উঠলাম, অন্ধকারে তোমাকে দেখতে পাচ্ছি না, দয়া করে সামনে এসো। তুমি তো আমাদের কথা সবই জেনে গেছো দাদা। এখন যদি তোমার সামনে দাঁড়াই, তুমি কি তা সহ্য করতে পারবে? নিশ্চয়ই পারবো হরি। আমি বেশ জোর গলায় বললাম, যদি গতকাল রাত্রেও তোমার সঙ্গে কাটাতে পেরে থাকি, তবে এখনো পারবো। সৎ আত্মার সঙ্গে সঙ্গদান করতে কোনো ভয় নেই। তুমি আমার সামনে এসো। বেশ, আসছি। তুমি মাস্টার মশাইয়ের ঘরে গিয়ে বসো, ওখানেই তোমার সঙ্গে দেখা হবে। অলক্ষ্যে থেকেই কথাগুলি বললে হরিনারায়ণ। স্টেশন মাস্টারের ঘরের কাছে এসেই অবাক হয়ে গেলাম। একটু আগেই যে ঘর তালাবন্ধ ছিল, এখন তা উন্মুক্ত। পকেট থেকে দেশলাই বার করে জ্বালতেই টেবিলের উপর একটা হ্যারিকেন দেখতে পেলাম। ভালোই হলো, অন্তত অন্ধকারের মধ্যে রাত্রিযাপন করতে হবে না। আলোটা জ্বালিয়ে চেয়ারটায় বসতে গিয়ে নজর পড়ল হরিনারায়ণের দিকে। সে জানালাটার ধারে একটা টুলের উপর বসে রয়েছে। আমি খুবই দুঃখিত হরিনারায়ণ। আমি আন্তরিকতার সঙ্গে বললাম, ট্রেনটা ধরার আপ্রাণ চেষ্টা সত্ত্বেও দেরি হয়ে গেল। সবই জানি দাদা। মুখ না ঘুরিয়েই হরিনারায়ণ বললে, আমারই ভুল হয়ে গেছে। কালো খাতাটার পাশে একটা রাস্তার নকশা রাখলে তোমার পক্ষে সুবিধা হতো। তাড়াতাড়িতে সে কথাটা আমি ভুলে গিয়েছিলাম। ঠিক আছে ঠিক আছে, তার জন্যে কি? হরিনারায়ণ আমার কথার কোনো উত্তর না দিয়ে চেয়ে রইল বাইরের দিকে। আমি অবাক হয়ে ভাবলাম, আশ্চর্য, আমার একটুও ভয় করছে না হরিনারায়ণকে দেখে। যদিও এখন আমার অজানা নয় যে আমার সামনে যে হরিনারায়ণ বসে আছে সে কোনো জীবিত মানুষ না, বরন্ত একটি মৃত মানুষ।
যে দিনের আলোকে কবরের মধ্যে থাকে, রাতের অন্ধকারে উঠে আসে কবর থেকে। আরও আশ্চর্য হচ্ছে ভেবে যে এই সব মৃতেরা সশরীরে কেমন করে কবর থেকে বেরিয়ে আসে। একটু আগেই যে ঘটনা চোখের সামনে ঘটতে দেখলাম, সে তো কোনো বায়বীয় বা বিদেহী আত্মার কাজ নয়। লোকটার রক্ত শোষণ করা কোনো বিদেহী আত্মার পক্ষে সম্ভব নয়। মৃত ইলা তার দেহ নিয়েই উঠে এসে গ্রাম্য লোকটার রক্ত পান করেছিল। এ কেমন করে সম্ভব? হরিনারায়ণ সম্ভবত আমার মনের কথা বুঝতে পেরেই বলে উঠল, ওই সব ব্যাপার সেপার ভেবে কোনো লাভ নেই দাদা। অযথা তোমার মস্তিষ্ককে উত্তেজিত করো না। তবে তোমার কৌতূহল মেটাবার জন্য বলতে পারি যে কবর থেকে সত্যি ইলা বা আর সবাই উঠে আসে কবর ভেদ করে। ঠিক এই মুহূর্তে কেউ কবরের কাছে যদি যায়, তবে সে কোনো দেহকেই শায়িত দেখতে পাবে না। রক্তপান করেই দেহগুলিকে বাঁচিয়ে রাখা সম্ভব হয়েছে। রক্তপান না করলে দেহগুলি পচে গলে মাটির সঙ্গে মিশিয়ে যাবে। যতদিন পর্যন্ত না ওরা মুক্তি পাচ্ছে, ততদিন ওদেরকে বেঁচে থাকতে হবে কোনো জীবিত প্রাণীর রক্ত শোষণ করেই। যাই হোক, আমি এখন যাচ্ছি। দরকার মনে করলেই এসে হাজির হব। শুধু একটা অনুরোধ করব, ঘরের বাইরে বেরিও না। গত রাত্রে আমার কথা না শুনে বিপদে পড়েছিলে, সুতরাং অহেতুক নিজেকে বিপদের মধ্যে জড়িও না। আমার চিন্তা ভাবনা যেন কোনো অতল গভীরে তলিয়ে গেছে। হরিনারায়ণের কথাগুলো মনে হচ্ছিল যেন বহু দূর হতে ভেসে আসছে। কথা শেষ হতেই আমার চমক ভাঙল। তাকিয়ে দেখি হরিনারায়ণ নেই, সে চলে গেছে। দরজা বন্ধ করে দিয়ে কেবলমাত্র জানালাটা খুলে রাখলাম। প্রচণ্ড মানসিক উত্তেজনা আর ক্লান্তিতে শরীর মন কাহিল হয়ে পড়েছিল। পা দুটোকে টেবিলের উপর তুলে দিয়ে একটু জিরিয়ে নেবার চেষ্টা করলাম। দৃষ্টি চলে গেল জানালার মধ্য দিয়ে দূরের অন্ধকারাচ্ছন্ন ঝোপঝাড়ের দিকে। দৃষ্টি আটকে গেল। ক্ষণিকের জন্যে ভুলে গেলাম সব কিছু। চোখের সামনে যা দৃশ্য ভেসে উঠল, আমার জীবনে তা কোনোদিন দেখিনি। চুমকি আলোর ঝাড় থরে থরে আলোকিত করে রেখেছে সামনের গাছগাছালিতে ভরা প্রান্তরকে। অপরূপ দৃশ্য, মোহিত না হয়ে পারা যায় না। মনে হয় কোটি কোটি শুভ্র বেল ফুল ফুটে আছে সারা পৃথিবী জুড়ে। সত্যি বলতে কি, আমি কলকাতার লোক, একসঙ্গে এত জোনাকি পোকার সমারোহ কোনোদিন দেখিনি। এই দৃশ্য লিখে প্রকাশ করা যায় না, এই দৃশ্য অনুভব করতে হয় মাত্র। যেন ফুলের চাদর দিয়ে সারা অঞ্চলকে মুড়ে রেখেছে। তন্ময় হয়ে দেখতে দেখতে মনে হলো নিশ্ছিদ্র অন্ধকারের বুক দিয়ে মহাশূন্যের গভীরতম প্রদেশে বিচরণ করছি, আর অসংখ্য নক্ষত্র ঝিকমিক করে জ্বলছে মহাকাশের বুকে। আর সেই মহাকাশের মাঝখানে প্রাণের প্রতীক হয়ে আমি অনুভব করছি সৃষ্টি রহস্য। অনুভূতি অথবা আনন্দ অথবা আরও অন্য কিছু, যার স্পর্শে আমার অন্তর ভরে উঠল এক অনির্বচনীয় প্রশান্তিতে। আমি পলকহীন নেত্রে সেই অপার্থিব সুধা সঞ্চয় করতে লাগলাম মন প্রাণ ভরে। দেখতে দেখতে বোধ হয় একটু ঘুমিয়ে পড়েছিলাম। আচমকা ঘুম ভেঙে গেল একটা শব্দে। একটা শৃগাল জানালা দিয়ে লাফিয়ে ঢুকে পড়েছে ঘরের মধ্যে। আমি কিছু করার আগেই একটা লোমশ হাত জানালা দিয়ে ঢুকে শেয়ালটাকে টেনে নিয়ে গেল বাইরে। একটা কাতর অন্তিম ধ্বনি শোনা গেল শৃগাল কণ্ঠে। আমি দ্রুত জানালার ধারে গিয়ে ব্যাপারটা অনুধাবন করার চেষ্টা করতে দেখতে পেলাম কয়েক হাত দূরে একটা না মানুষ না পশু শ্রেণীর জীব শৃগালটাকে তার মুখের কাছে চেপে ধরেছে। কয়েক সেকেন্ড পরে এই জীবটি ছুঁড়ে ফেলে দিল শৃগালটাকে। বুঝতে পারা গেল শৃগালটি আর বেঁচে নেই। পিশাচটা ওর শরীরের সবটুকু রক্তই শুষে নিয়েছে। ফিরে এসে চেয়ারটায় বসতে না বসতেই আবার ভেসে এলো সেই অমানসিক ধ্বনি, তীক্ষ্ণ তীব্র কান্নার রেশ। আর কয়েক মিনিট পরেই জানালার ধারে দেখা গেল ইলাকে। লোভাতুর চোখে সে তাকিয়ে রয়েছে আমার দিকে। ঘৃণায় সারা অঙ্গ জ্বলে উঠল আমার। চিৎকার করে বলে উঠলাম, দূর হও এখান থেকে। তুমি একজন গ্রাম্য লোককে হত্যা করেছ শয়তানি, দূর হয়ে যাও সামনে থেকে। হরিনারায়ণ আমার বন্ধু, মৃত হলেও তার আত্মা অমর। প্রকৃতপক্ষে অমন সৎ আত্মা জগতে খুব কমই আছে। তোমরা শয়তানিরা তার ধারে কাছে পৌঁছতে পারবে না। তাছাড়া হরিনারায়ণের কাছ থেকে তোমাদের ইতিবৃত্ত যা জানবার সব জেনেছি।
তোমার মতো জঘন্য আর কারুকে দেখেছি বলে মনে হয় না। হাঁস, ছাগল, মুরগি ইত্যাদি প্রাণী থাকতে তোমার লোভ মানুষের রক্তের উপর দেখে ঘৃণায় মন ভরে উঠেছে, আর এক মুহূর্ত তোমাকে দেখতে ইচ্ছে করছে না। আবার বলছি, আমার সামনে থেকে তুমি সরে যাও, তোমাকে আমি সহ্য করতে পারছি না। চোখ দুটো জ্বলে উঠল ইলার। সে বলল, আপনি ভুল করছেন। হরিনারায়ণ আপনাকে ভুল সংবাদে বিভ্রান্ত করছে মাত্র। আসলে হরিনারায়ণ চায় না যে আমি এখানে আসি। আপনি বিশ্বাস করুন। আমি নিজের চোখকে অবিশ্বাস করতে পারি না ইলা। আমি বেশ জোর গলাতেই বললাম, প্ল্যাটফর্মের উপর সেই গ্রাম্য লোকটাকে জড়িয়ে ধরে তুমি তার রক্ত শোষণ করেছ, তার ফলে লোকটিকে মৃত্যুবরণ করতে হয়েছে, এটাও কি ভুল? হো হো শব্দে হাসির ঝংকার তুলে ইলা বলল, আপনি নিশ্চয়ই স্বপ্ন দেখছেন। প্ল্যাটফর্মে কোনো লোক পড়েই নেই। আমি তো এই মাত্র ওখান থেকেই আসছি। মিথ্যে কথা! আমি ক্ষিপ্তের মতো চেঁচিয়ে উঠলাম। মিথ্যে নয়, এসব হরিনারায়ণের চালাকি। গলায় আকুতি মিশিয়ে ইলা বলল, ওই লোকটা আমাকে মুক্তি দিতে চায় না, তাই এসব বানিয়ে বলেছে। আপনি নিজের চোখে দেখে যান, আমার কথা মিথ্যে না, সত্য। আশ্চর্য! এত কথা বলার পর কি জানি কি হলো, আমি সব কিছু ভুলে গেলাম ইলার কথায়। সাময়িকভাবে আমার অস্তিত্বকে হলাম বিস্মৃত। ইলা যা বলছে হয়তো ঠিক। দরজা খুলে বেরিয়ে পড়লাম। দেখতে হবে সত্যি সত্যি কোনো গ্রাম্য লোকের মৃতদেহ প্ল্যাটফর্মের উপর পড়ে আছে কিনা। যদি না থাকে তবে ইলার কথাকেই মেনে নেব। বুঝবো হরিনারায়ণ আমাকে বোকা বানাচ্ছে। প্ল্যাটফর্মের উপর পা দিতেই ইলা চলে এলো আমার সান্নিধ্যে। একটা হিম শীতল স্পর্শ অনুভব করলাম আমার বাহুতে। মুখ ফেরাতে ইলা আমার হাতটাকে স্পর্শ করেছে। ইলার চোখে চোখ পড়তেই কেমন যেন হয়ে গেলাম। ইলার চোখ দুটোর গভীরে দেখতে পেলাম নিজের ছায়াকে। বুঝলাম এ দৃষ্টির হাত থেকে কোনো মানুষের মুক্তি নেই। ইলা যেন আমাকে সম্মোহিত করেছে তার দৃষ্টি দিয়ে। দুহাত দিয়ে ইলা আমাকে বেষ্টন করে চেপে ধরেছে তার দেহের সঙ্গে। আমার সংজ্ঞা লোপ পাওয়ার আগে শুধু এইটুকুই মনে আছে, হরিনারায়ণের হাতের চাবুক সপাং সপাং করে ইলার গায়ে আঘাত করছে, আর হরিনারায়ণ চিৎকার করে বলছে, তোমাকে কতবার বলতে হবে ইলা, আমাদের একমাত্র মুক্তির হাতিয়ারকে রক্ষা করতে হবে। তোমার লোভ ক্রমাগতই সীমা ছাড়িয়ে যাচ্ছে, শীঘ্রই এটি ছেড়ে দাও। ইলা মুহূর্তের মধ্যেই আমাকে ছেড়ে দিয়ে পালিয়ে গেল, আর আমি জ্ঞান হারিয়ে পড়ে গেলাম প্ল্যাটফর্মের উপরে। যখন জ্ঞান হলো তখন ভোর হয়ে এসেছে। পাখিদের স্বতঃস্ফূর্ত কণ্ঠস্বর ভেসে আসছে কানে। পূর্বের আকাশ ভরে গেছে সোনালি ছোটায়। ঝিরঝিরে ঠান্ডা হাওয়া নতুন জীবন বয়ে আনছে ঝলকে ঝলকে। আমি প্রাণ ভরে সেই তাজা হাওয়া ভরে নিলাম বুকে। প্রথমেই আমি ছুটলাম প্ল্যাটফর্মের সেই দিকে যেখানে গ্রাম্য লোকটি ইলার শিকার হয়েছিল, কিন্তু কোনো মৃতদেহ নজরে পড়ল না। আমি একটু অবাক হলাম, তাহলে সত্যিই কি আমি ভুল দেখেছি? হঠাৎ দেখতে পেলাম একটা ময়লা গামছা পড়ে রয়েছে এক পাশে। হাতে করে তুলে নিলাম গামছাটা। একদিকে গামছাটার কোনায় গিট দিয়ে বাঁধা রয়েছে একটি 100 টাকার নোট আর কিছু খুচরো পয়সা। এক টুকরো কাগজও ছিল তার মধ্যে। একজন উকিলের নাম ও ঠিকানা তাতে লেখা। বুঝতে পারলাম এই গামছার মালিক চলেছিল শহর অভিমুখে তার উকিলের কাছে। গত রাতে যে গ্রাম্য লোকটিকে দেখেছিলাম, এই গামছাটি যে তারই এমন প্রমাণ কোথায়? অন্য কোনো ব্যক্তিরও হতে পারে। সুতরাং এ বিষয়ে নিঃসন্দেহ হতে গেলে নিকটবর্তী গ্রামে গিয়ে খোঁজ করা ছাড়া পথ নেই। মনের মধ্যে পাহাড় প্রমাণ কৌতূহল জমে উঠল এই মুহূর্তে। আমাকে এর শেষ দেখতেই হবে। আমাকে জানতেই হবে এর আসল রহস্যটুকু। ইলা আর হরিনারায়ণের উদ্দেশ্যটুকু পরিস্ফুট হয়ে উঠবে আমার কাছে। আমি স্টেশন মাস্টারের ঘরের দিকে এগিয়ে চললাম। ঘরের দিকে তাকিয়ে রীতিমতো চমকে উঠলাম। আশ্চর্য, ঘরে তালা দেওয়া, জানালাগুলি সব ভেতর থেকে বন্ধ। অথচ ভাবতে গিয়ে চিন্তাধারায় হোঁচট খেলাম। গত রাতে আমি এই ঘরের মধ্যেই বসেছিলাম হরিনারায়ণের মুখোমুখি। মাথাটা 2 হাত দিয়ে চেপে ধরে বসে পড়লাম।
নিজের উপর যেন বিশ্বাস হারিয়ে ফেলেছিলাম। যা কিছু দেখেছি, যা অনুভব করেছি, সবই ভুয়ো। সবই কি আমার মনের ভুল? কেমন করে সম্ভব? মানুষ কি জেগে জেগে স্বপ্ন দেখে? অথবা এই স্টেশনে যেদিন এসে নেমেছিলাম সেই সময় থেকে আমি একটানা ঘুমিয়ে রয়েছি আর এই সব বিদঘুটে স্বপ্ন দেখছি। কোনটা যে ঠিক আর কোনটা যে ঠিক নয় সে বিচার শক্তি যেন আমার লোপ পেয়ে গেছে এই মুহূর্তে। সব কিছু চিন্তা জাল ছিন্ন করে দিয়ে ট্রেনের হুইসেলের শব্দ ভেসে এলো দূর থেকে। সচকিত হয়ে উঠে দাঁড়ালাম। মনটা আনন্দে নেচে উঠল। ট্রেন আসছে এবং আমি তা দেখতে পাচ্ছি। আরও দেখতে পেলাম কয়েকজন যাত্রী প্ল্যাটফর্মে অপেক্ষা করছে। ওরা যে কখন এসেছে টের পাইনি। আমি দ্রুত গতিতে একজনের দিকে এগিয়ে গেলাম। ভদ্রলোক জিজ্ঞাসু দৃষ্টি মেলে আমার দিকে তাকালো। আমি সঙ্গে সঙ্গে প্রশ্ন করলাম, আমাকে একটা খবর দিতে পারেন? লোকটি অবাক হয়ে আমার দিকে একবার তাকালো। তার চোখে সন্দেহের ছায়া ঘনীভূত হয়ে উঠেছে দেখতে পেলাম। আমি সেই গামছাটা নিয়ে লোকটির কাছে মেলে ধরে বললাম, আপনাদের কারুর হয়তো খোয়া গিয়ে থাকতে পারে, হয়তো আপনাদের গ্রামেরই কেউ হবে। যদি তাকে ফেরত দেন তো খুবই উপকার হবে। লোকটি টুকরো কাগজের উকিলের নাম দেখেই বলে উঠল, হ্যাঁ, আমাদের গ্রামের গোদাই মোড়লের বলেই মনে হচ্ছে। গতকাল সন্ধ্যার গাড়িতে তিনি উকিলের বাড়ি গেছেন। তাড়াতাড়িতে হয়তো গামছাটা পড়ে গিয়ে থাকবে। লোকটির কথায় কোনো উত্তর না দিয়ে গামছাটাকে একরকম জোর করেই তার হাতে গুজে দিয়ে সরে এলাম। আবার আমি মানসিক চিন্তার জালে আচ্ছন্ন হয়ে পড়লাম। তাহলে সেই গ্রাম্য লোকটিই কি গদাই মোড়ল? সম্ভবত সেই লোকটিই হবে। দেরি করে স্টেশনে আসার ফলে ইলার খোরাক হয়ে মারা পড়েছে। ট্রেনটি স্টেশনে এসে থামতেই স্টেশন মাস্টার নেমে এলেন। আমাকে দেখতে পেয়ে চিৎকার করে বললেন, কি মশাই, কোথায় চললেন? আমি বললাম, হ্যাঁ, এই ট্রেনেই যাব। স্টেশন মাস্টার আত্মীয় সুলভ কণ্ঠে বললেন, দুপুরের ট্রেনে যাবেন। এখানে কথা বলার লোক বলতে কারুকেই পায় না। তবু কিছুটা সময় আপনার সঙ্গে কাটানো যাবে। কথাটা শেষ হতে না হতেই হন্তদন্ত হয়ে তিনি ছুটলেন টিকিট কাউন্টার খুলতে। যে কজন যাত্রী স্টেশনে অপেক্ষা করছিল টিকিট কেটে ট্রেনে উঠে পড়ল। পয়েন্টম্যান একটি সবুজ পতাকা নিয়ে নাড়াতে লাগলো। ট্রেনটি চলতে শুরু করলো। আমি একাগ্র চিত্তে পয়েন্টম্যানকে লক্ষ্য করছিলাম। একটু আগেই আমি যার হাতে টাকা সমেত গামছাটা দিয়ে এসেছিলাম সেই ভদ্রলোকে এই সবুজ পতাকা দিয়ে লাইন ক্লিয়ার দিচ্ছিল। যাত্রীদের মধ্যে থাকায় উনি যে একজন রেলকর্মী তা বুঝতে পারেনি। তখন ট্রেনটি প্ল্যাটফর্ম ছাড়িয়ে যায়নি। খেয়াল হতেই ছুটলাম ট্রেন ধরতে, আর সঙ্গে সঙ্গে মনে পড়ে গেল কালো খাতাটার কথা। তাই তো, খাতাটা গেল কোথায়? খাতাটা না পেলে তো কাজই হবে না। ফিরে এলাম নিজের জায়গায়, যেখানে সারা রাত শুয়েছিলাম। তন্ন তন্ন করে চারিদিকে খুঁজতে লাগলাম, কিন্তু কোথাও সেই খাতার হদিশ পেলাম না। মনের কোণে সন্দেহ দেখা দিল। যা কিছু দেখেছি সব কিছুই হয়তো আমার মনের অলিক কল্পনা মাত্র, অথবা একটা নিদারুণ দুঃস্বপ্ন। নতুবা ইলাকে মৃত জেনেও আমি তার সঙ্গে স্বাভাবিক আচার আচরণ বজায় রাখলাম কি করে? হরিনারায়ণ আমাকে স্টেশন মাস্টারের ঘরের ভিতরে বসতে বলার পর আমি ও হরিনারায়ণ দুজনেই এই ঘরের মধ্যে বসেছিলাম, অথচ সকালবেলায় তালা ঝুলছে দেখতে পেয়েছি। মাথাটা কেমন যেন ঘুরিয়ে যায় কথাগুলি চিন্তা করতে গিয়ে, অথচ তার সঠিক ব্যাখ্যা পাওয়া যায় না। এদিকে স্টেশন মাস্টার কখন যে পেছনে এসে দাঁড়িয়েছে জানি না। চমক ভাঙল তার কথায়। তিনি বললেন, কি খুঁজছেন মশাই? কিছু হারিয়েছে নাকি? হ্যাঁ, তবে তেমন কিছু নয়। চলুন ঘরে গিয়ে বসা যাক, পরের ট্রেনেই ফিরব। ব্যাপারটা ইচ্ছে করেই গোপন করে গেলাম, মিছিমিছি হাস্যাস্পদ হয়ে কোনো লাভ নেই ভেবে। স্টেশন মাস্টারের সঙ্গে ঘরে ঢুকেই কিন্তু আমার আক্কেল গুড়ুম। রোমাঞ্চ আর বিস্ময়ে মুখটা হা হয়ে গেল। মুখ দিয়ে শুধু উচ্চারিত হলো, আশ্চর্য! কিসের? স্টেশন মাস্টার ফ্যাল ফ্যাল করে আমার মুখের দিকে চেয়ে জিজ্ঞেস করলেন। আমার দৃষ্টি তখন টেবিলের উপর। হারিকেনের পাশে পড়ে রয়েছে সেই কালো খাতাটা। একে একে ভেসে উঠল গত রাত্রির অভিজ্ঞতার কথা। এতক্ষণ যে সন্দেহ মনের মধ্যে দানা পাকিয়ে উঠেছিল সেই সন্দেহের নিরসন হলো। আমি স্বপ্ন দেখিনি, অথবা মানসিক বিভ্রান্তিও নয়।
গত রাতে আমি যে স্টেশন মাস্টারের ঘরে বসেছিলাম, কালো খাতায় তার জলজ্যান্ত সাক্ষ্য, অথচ কে যে কখন তালা খুললো আর কখন যে তালা দিল বুঝতে পারলাম না। আমি স্টেশন মাস্টারকে আনুপূর্বিক সমস্ত ঘটনা আর গোদাই মোড়লের কথাটা বললাম। শুনেই স্টেশন মাস্টার রীতিমতো চমকে উঠে বললেন, আপনি খুব জোর বেঁচে গেছেন মশাই। এই জায়গাটার বড়ই দুর্নাম রয়েছে, সেই জন্যেই এখানে কেউ রাত্রে থাকে না। আমার পয়েন্টসম্যান থাকে ওর গ্রামে, রোজ সকালে আসে আর সন্ধ্যায় শেষ ট্রেন যাওয়া মাত্রই সে ফিরে যায় গ্রামে। একটা অভিশপ্ত জায়গা এটা। আমি আগের স্টেশনের কোয়ার্টারে থাকি, সকালের এই গাড়িটায় আসি আর বিকালের শেষ ডাউনটাই ফিরে যাই। নেহাত চাকরি, তাই দায়ে পড়েই এমন জায়গায় চাকরি করে মশাই। অন্য ব্যবস্থা থাকলে কবেই চলে যেতাম, কিন্তু আপনি যা শোনালেন তাতে তো পেটের পিলে চমকে যাচ্ছে মশাই। আমি আজই কর্তৃপক্ষের কাছে ব্যাপারটা জানাবো। হয় এই স্টেশনটাকে পরিত্যক্ত বলে ঘোষণা করুক, নয়তো আমাকে অন্য কোথাও বদলি করুক। ওহ, কি মারাত্মক ব্যাপার মশাই। তবে এর মধ্যে একটা কথা আছে, আপনি ইচ্ছে মতো বানিয়ে বানিয়ে গাল গল্প করে না থাকেন। ছি ছি, অমন কথা বলবেন না মুখার্জি বাবু। বানিয়ে বলে আমার লাভ কি? তাছাড়া আপনি তো জানেন আমি কবে এসেছি এই স্টেশনে। কথাটা মন্দ বলেননি। মুখার্জি বাবু দুশ্চিন্তাগ্রস্ত কণ্ঠে বললেন, যদি আপনার কথাই সত্য বলে ধরে নেওয়া যায়, তবে বিপদের ঝুঁকি না নেওয়াই ভালো। আমি বরং পরের স্টেশনে ব্যাপারটা জানিয়ে দিই। কথাটা শেষ করেই মুখার্জিবাবু ছুটলেন পরবর্তী স্টেশনের সঙ্গে কথা বলতে, কিন্তু অনেক চেষ্টা করেও সংযোগ স্থাপন করতে পারলেন না। শেষটায় বিষণ্ণ চিত্তে গজগজ করতে করতে আমার দিকে এগিয়ে এসে বললেন, যত সব এই সময়ে বাবা লাইন খারাপ। দেখলেন তো স্যার, দরকারের সময় সব কিছুই কেমন যেন বিকল হয়ে যায়। কেন? লাইনে আবার কি হলো? মাথা আর মুন্ডু যত সব রাগে রি করতে করতে মুখার্জিবাবু বললেন, বলুন তো এখন কি করি? আপনার কথা শুনে আমার তো বেশ দুশ্চিন্তা হচ্ছে। আপনার এত দুশ্চিন্তার কারণ নেই। আমি সাহস দিয়ে বললাম, আপনাকে সব কথাই তো বলেছি। হরিনারায়ণ চায় মুক্তি, সে এই অবস্থায় মোটেও থাকতে রাজি নয়। আমাকে ডেকে আনার উদ্দেশ্যটুকুও ওর সৎ প্রচেষ্টার সাক্ষ্য বহন করছে। কালো খাতায় এইসব অভিশপ্ত আত্মার অধিকারীদের নাম ধাম লেখা রয়েছে। এদের পিণ্ডদান করার সঙ্গে সঙ্গেই এরা পাবে মুক্তি। তারপর আর কোনো ভয়ই থাকবে না। এদের উপদ্রব থেকেও এ অঞ্চল মুক্ত হবে। এই সময় পয়েন্টম্যান এসে উপস্থিত হলো। স্টেশন মাস্টার বললেন, জগদীশ, একটু চা খাবারের ব্যবস্থা করো। সকাল থেকে এখনো পর্যন্ত একটুও চা পেটে পড়েনি। জগদীশ বলল, আজ কিন্তু পরোটা আর হালুয়া এনেছি মুখার্জি বাবু, বিস্কুট আনেনি। বলো কি? মুখার্জিবাবু খুশি ভরা মুখে বললেন, বেশ করেছো। জগদীশ চা তৈরি করলো স্টোভ জেলে। আমরা হালুয়া পরোটা সহযোগে চা খেতে লাগলাম। জগদীশ আমাকে লক্ষ্য করে বলল, এই সাত সকালে আপনি কোথা থেকে এলেন বাবু? আগে তো আপনাকে দেখিনি। আমি ইচ্ছে করেই জগদীশের কথাটা এড়িয়ে গিয়ে বললাম, মুখার্জিবাবু, আমার কিন্তু বড্ড ঘুম পাচ্ছে। আমি একটু ঘুমোতে চাই, কিন্তু পরের ট্রেনেই আমি যাব। দয়া করে সেদিকটা একটু খেয়াল রাখবেন। আপনি নিশ্চিন্তে ঘুমিয়ে থাকুন। মুখার্জিবাবু সহাস্যে বললেন, আজ আপনাকে ট্রেনে তুলে দিয়ে তবেই ছাড়ব। এত গভীর ঘুমে যে মানুষ আচ্ছন্ন হতে পারে এর আগে কোনোদিন অনুভূত হয়নি। হয়তো গত দুরাত্রির জাগরণের জন্যেই আমি ঘুমিয়ে পড়েছিলাম। কোথা দিয়ে কখন যে সারাটা দিন অতিবাহিত হয়ে গেছে ঘুণাক্ষরে টের পাইনি। প্রথমটা আমি বুঝতেই পারিনি যে আমি একটা অখ্যাত রেল স্টেশনে ঘুমোচ্ছিলাম। চোখ খুলতেই দেখতে পেলাম মিস্টার মুখার্জিকে বিরস বদনে বসে থাকতে। কিছু সময় হা করে চেয়ে রইলাম ভদ্রলোকের দিকে। কিছুই মনে করতে পারছিলাম না। এমন একটা অখাদ্য স্টেশনে এসে পড়লাম এই বা কী করে, তাও স্মরণে আসছিল না। আমাকে ফ্যাল করে তাকিয়ে থাকতে দেখে মিস্টার মুখার্জি বললেন, ঘুম ভাঙলো? আচ্ছা, ঘুমিয়েছেন মশাই, সেই সকাল থেকে এই সন্ধে পর্যন্ত। এদিকে যে সর্বনাশের মাথায় পা হয়ে গেছে। কি বললেন? আমি চমকে উঠে প্রশ্ন করলাম। ধীরে ধীরে সব কথাই আমার মনের পটে ভেসে উঠছিল।
কেমনভাবে এই ভয়ানক রেল স্টেশনে হাজির হলাম। ড্রাগন গরুর গাড়িতে চেপে ডাকিনী ভিলায় যাওয়ার পথে সেই রোমহর্ষক ঘটনাসমূহ, তারপর সেই ডাকিনী ইলার খপ্পর থেকে কোনো রকমে পৈতৃক প্রাণটা নিয়ে ফিরে আসা, সব কিছুই জলের মতো ভেসে বেড়াতে লাগলো মনের মধ্যে। আমি তড়াক করে লাফিয়ে উঠে বসলাম। এই মুহূর্তেই আমাকে এই অভিশপ্ত স্থান ত্যাগ করতে হবে। আমি উৎকণ্ঠিত চিত্তে শুধলাম, শেষ ট্রেনটা আসতে কত দেরি মুখার্জিবাবু? বিষণ্ণ মুখে মুখার্জি বললেন, সেই কথাটাই বলছি মশাই, বিপদ যখন আসে তখন এমনি করেই আসে। আজ আর কোনো ট্রেনই এ পথে আসবে না। কেন কেন? আমি চিৎকার করে উঠলাম। মিস্টার মুখার্জি বললেন, এখান থেকে 30 কিলোমিটার দূরে গাড়িটা লাইনচ্যুত হয়েছে। এইমাত্র আগের স্টেশন থেকে খবর এসেছে। তাহলে কি হবে? এদিকে যে সন্ধ্যা হয়ে এলো মুখার্জিবাবু। আমি মুষড়ে পড়লাম। মিস্টার মুখার্জি দরজায় তালা লাগাতে লাগাতে বললেন, এখন আর কিছু করার নেই। আজ রাতের মতো জগদীশের সঙ্গে ওর গ্রামেই গিয়েই আশ্রয় নিই। কাল সকালে এসে না হয় কিছু একটা করা যাবে। ছটফট করছিল জগদীশ। সে ব্যগ্র কণ্ঠে বললে, তাড়াতাড়ি করুন মুখার্জি সাহেব, সন্ধে হয়ে এসেছে। একটু পরেই অন্ধকার ঘনিয়ে আসবে। আমার মনটা খুব একটা ভালো বলছে না। তালা লাগিয়ে মিস্টার মুখার্জি বললেন, এই যে আমার হয়ে গেছে, চলো। আমারও মনটা খুব ভালো বলছে না জগদীশ। আমরা তিনজনেই প্ল্যাটফর্মের উপর দিয়ে দ্রুত গতিতে পা চালালাম। আর ঠিক সেই মুহূর্তেই যেন ঝড় উঠল, ধুলো ঝড়। শোঁ শোঁ করে বাতাসের গোঙানির সঙ্গে চারিদিক ঘিরে ধুলোর অন্ধকারে ঢেকে গেল। আমরা এক পাও অগ্রসর হতে পারলাম না। প্রচণ্ড হাওয়ার বেগ আমাদের পিছন দিকে ঠেলে ফেলছিল। তার সঙ্গে ধুলো ঢুকে চোখে কিছুই দেখতে পাচ্ছিলাম না। জগদীশ বা মিস্টার মুখার্জি যে সেই ধুলি ঝড়ের মধ্যে কোথায় হারিয়ে গেল দেখতেই পেলাম না। বুকের ভেতরটা দুরু দুরু কাঁপতে শুরু করে দিল আমার। এমনতর একটা পরিস্থিতির মধ্যে যে পড়তে হবে আগে তার বিন্দুমাত্র হদিশ করতে পারিনি। আমি দুহাত দিয়ে চোখ দুটো চাপা দিয়ে বসে পড়লাম প্ল্যাটফর্মের উপরে। অনুভব করলাম যেন ক্রোধোন্মত্ত দৈত্য হুঙ্কার ছেড়ে মেদিনী দ্বিখণ্ডিত করে ফেলতে চাইছে। তার পায়ের চাপে পাহাড়, অরণ্য, জনপদ সব কিছু গুড়িয়ে রেণু রেণু হয়ে ছড়িয়ে পড়ছে ধুলোর ঝড়ের মধ্যে দিয়ে। চোখে হাত চাপা দিয়ে বসলেও ঠিকমতো টাল সামলাতে পারছিলাম না। মনে হচ্ছিল হয়তো এক্ষুনি আমাকে উড়িয়ে নিয়ে যাবে, চ্যাংদোল্লা করে আছড়ে মারবে মাটির বুকে। জীবনে বহুবার বহু ঝড়ের মধ্যে পড়েছি, কিন্তু আজকের মতো এমনতর প্রলয়ঙ্করী ঝড় কল্পনাতেও স্থান পায়নি। মর্মর শব্দে গাছ উপড়ে পড়ছে বুঝতে পারছি, অথচ চোখ খুলে দেখবার উপায় নেই। হঠাৎ একটা দমকা হাওয়া এসে আমাকে 3 পাক ঘুরিয়ে দিল। একরকম গড়াতে গড়াতে স্টেশন মাস্টারের ঘরের দেওয়ালে এসে ঠেক খেলাম। তারপরেই মনে হলো প্রকৃতি যেন শান্ত হয়ে আসছে। ঝড়ের গতিবেগ যাচ্ছে কমে। ঝড় থামার সঙ্গে সঙ্গেই মুষলধারে বৃষ্টি নেমে এলো। আমি তখনও একইভাবে বসে রয়েছি প্ল্যাটফর্মের উপর। কোথা দিয়ে যে কি হয়ে গেল বুঝতে পারলাম না। সকালের ট্রেনটা ছেড়ে দিয়ে খুবই যে অবিমিশ্রকারিতা হয়েছে এ কথা মনে হতেই মিস্টার মুখার্জির উপর ভীষণ রাগ হলো। সে যদি না আমাকে আশ্বাস দিত তাহলে নিশ্চয়ই এই অভিশপ্ত জায়গা থেকে আমি অনেক অনেক দূরে চলে যেতে পারতাম। সারা শরীর ভিজে সপ সপ করছে। আমি গলা ছেড়ে মিস্টার মুখার্জিকে ডাকতে লাগলাম। না ডেকে তখন আমার কোনো উপায়ও ছিল না। রাতের আধার ছড়িয়ে পড়েছে চারিদিকে। বৃষ্টির জন্যে জোনাকি পোকার আলো তখন কোনো দিক থেকে দেখা যাচ্ছিল না। অদূরেই একটা গাছের তলায় মিস্টার মুখার্জি ও জগদীশ আশ্রয় নিয়েছিল। আমার চিৎকারের মুহূর্তের মধ্যে এসে হাজির হলো। জগদীশ ভীতকণ্ঠে বলে উঠল, আর দেরি করবেন না স্যার, শিগগির চলুন। অন্ধকার হয়ে গেছে। সন্ধ্যের পর এখানটায় থাকা ঠিক নয়। গা ছমছম করছে। জগদীশের কথা মিস্টার মুখার্জির কানে গেছে বলে মনে হলো না। তিনি উৎকণ্ঠ হয়ে কি যেন শোনবার চেষ্টা করছিলেন। আমার কাছে এগিয়ে এসে ফিসফিস করে বললেন, আপনি কি কোনো শব্দ শুনতে পাচ্ছেন? আমি বললাম, কই, তেমন কিছু তো শুনতে পাচ্ছি না। বৃষ্টি পড়ার শব্দ আর গাছের পাতায় পাতায় ঝোড়ো হাওয়ার দাপটের শব্দ ছাড়া তো আর কিছু কানে আসছে না। আমার কথা শেষ হতে না হতেই তীক্ষ্ণ শীষের মতো সেই ভয়াবহ কান্নার ধ্বনি আকাশ বাতাসে রণরণিয়ে উঠল। মিস্টার মুখার্জি সব হয়ে আমাকে জড়িয়ে ধরে ঠকঠক করে কাঁপতে শুরু করলেন।
জগদীশ তার গলায় দোদুল্যমান যোগ্য উপবিত ডান হাতের মুঠোয় ধরে কাপা কাপা গলায় নাম জপ করতে লাগলো। মিস্টার মুখার্জিও হয়তো রাম নাম জপ করার চেষ্টা করছিলেন, কিন্তু তার মুখ দিয়ে কোনো শব্দই বের হচ্ছিল না, শুধু একটা গো গো শব্দ ছাড়া। আমিও বেশ ভয় পেয়ে গিয়েছিলাম, কিন্তু জগদীশ আর মিস্টার মুখার্জির অবস্থা দেখে যেন আমার সাহস ফিরে এলো। মনে পড়ল, এ কান্না আমি বহুবার শুনেছি। এ কান্না সেই রক্তলোলুপ পিশাচিনী ডাকিনীর কান্না। মনে পড়ল হরিনারায়ণ আমার সহায়, সে সব সময়ই ছায়ার মতো আমার পেছনে থেকে সব রকম বিপদের হাত থেকে রক্ষা করে চলেছে। সজোরে মুখার্জিকে নাড়া দিয়ে বললাম, ভয় কি মিস্টার মুখার্জি? আপনি কি কখনো শকুনের কান্না শোনেননি? গভীর রাতে শকুনের ডাক ঠিক যেন দুগ্ধপোষ্য শিশুর কান্নার মতো শোনায়। চলুন আমরা জগদীশের গ্রামের দিকে রওনা হই। আমার কথায় কাজ হলো। মুখার্জি কাঁপা গলায় বললেন, ও তাই বুঝি, চলো চলো জগদীশ, আর এক মুহূর্তও এখানে নয়। কি কুক্ষণেই এমন ধরনের চাকরি নিয়েছিলাম যে এখন পৈতৃক প্রাণটাও খাবি খেয়ে মরছে। জগদীশ মেঠো পথ ধরে হনহন করে এগিয়ে চলল। আমরা চললাম জগদীশকে অনুসরণ করে। একটা ব্যাপার লক্ষ্য করে আমি চিন্তিত হয়ে উঠলাম, কিন্তু জগদীশ বা মিস্টার মুখার্জি যে বিষয়টা লক্ষ্য করেছে তা মনে হলো না। সারা আকাশ মেঘে ঢাকা, জোনাকিরাও যেখানে আলো জ্বালাতে সাহস পাচ্ছে না, এমনতর অন্ধকারের মধ্যেও আমরা পরিষ্কার দেখতে পাচ্ছিলাম আমাদের চলার পথটুকুকে। একটি অতি ক্ষীণ নীলাভ আবছা আলোয় পথটি আলোকিত হয়ে আছে, আর সেই আলোয় পথ চিনে আমরা এগিয়ে চলেছি জগদীশের গ্রামের দিকে। ব্যাপারটার কোনো রকম ব্যাখ্যাই করতে পারলাম না। এই আবছা নীলাভ দ্যুতির কেন্দ্রস্থল কোথায়? অথচ ভারী অদ্ভুত লাগলো পশ্চাৎ দিকে দৃষ্টিপাত করে। পেছন দিকটা ছিল কালোয় ভরা, নিকষ কালো সেই অন্ধকার, যেন পিছন থেকে সেই অন্ধকার আমাদের তিনজনকে গ্রাস করতে আসছে তার কালো কালো বিরাটকায় ভয়ঙ্কর মুখ নিয়ে। চোখ ফিরিয়ে নিতে বাধ্য হলাম। কয়েক সেকেন্ডের বেশি সেদিক পানে তাকানো যায় না। সামনের দিকের ওই নীলাভ আলোক দৃশ্যটাই যেন আমাদের প্রাণ। সেই আলো যেন আমাদের বড় আপন, অন্তত পক্ষে পেছনে ফেলে আসা অন্ধকারের চেয়ে। আমার মনের ভাবনা বা মনের কথা মুখার্জিকে বললাম না। যতক্ষণ না জগদীশের গ্রামে পৌঁছাই ততক্ষণ না বলাই ভালো, অথচ বেচারা ভয় পেয়ে যাবে আমার কথায়। সুতরাং যেমন নীরবে পথ হাঁটছিলাম তেমনই নীরবে এগিয়ে চললাম জগদীশকে অনুসরণ করে। বৃষ্টি থেমে গেছে, কিন্তু হাওয়ার দাপট রয়েছে তখনও। কর্দমাক্ত কাদা মাটির রাস্তা দিয়ে আমরা চলেছি। এ পথের যেন শেষ নেই। স্টেশন থেকে জগদীশের গ্রাম যে কত দূর তা আমি জানি না, শুনেছিলাম খুব বেশি দূরে নয়, কিন্তু এখনো আমরা জগদীশের গ্রামের সীমানায় আসতে পারিনি। 2 ঘন্টার বেশি সময় ধরে আমরা হাঁটছি, অথচ গন্তব্যস্থলে পৌঁছলাম না। মনটা বিচলিত হয়ে উঠল। আমি জগদীশকে শুধালাম, আর কত দূর জগদীশ? কথাটা জগদীশের কানে যেতেই সে থমকে দাঁড়ালো। বিস্ময়সূচক শব্দ করে বললে, তাই তো স্যার, আমরা কি তবে পথ ভুল করলাম? এত বেশি সময় লাগবার কথা তো নয়। তাছাড়া এই পথটা কেমন যেন অচেনা অচেনা ঠেকছে। সে কি? মিস্টার মুখার্জিকে আমি বললাম, হাহুতাশ করে কোনো লাভ নেই। অন্ধকারের মধ্যে জগদীশ ভুল পথে এসে পড়েছে। আমার মনে হয় পুনরায় এগিয়ে না গিয়ে স্টেশনে ফিরে যাওয়াটাই বুদ্ধিমানের কাজ হবে। অন্ততপক্ষে মাথা গুঁজে থাকবার একটা ঠাঁই মিলবে। তাই বরং চলুন আমরা স্টেশনেই ফিরে যাই। মিস্টার মুখার্জি হতাশার স্বরে বললেন। আমরা 3 জনে দাঁড়িয়ে পড়লাম। পিছনের দিকে তাকিয়ে আমরা থমকে দাঁড়ালাম। যাব কোথায়? গাঢ় অন্ধকারে ছেয়ে আছে চারিদিক। পথের কোনো নিশানাই নজরে পড়ছে না। পরিবর্তে দেখা গেল ঘন ঝোপঝাড়ের জঙ্গল, যা ভেদ করে এগোবার কোনো প্রশ্নই আসে না। তবে একটা প্রশ্ন সেখানে মাথাচাড়া দিয়ে উঠল আমাদের মনে, আমরা তাহলে এলাম কি করে? আর এলামেই বা কোন পথ দিয়ে? নীলাভ আলোকে যে পথ পরিষ্কার দেখতে পাচ্ছিলাম সেই পথটাই বা গেল কোথায়? হঠাৎ জগদীশের ভয়ার্ত চিৎকার আমাকে সচকিত করে তুলল। যেন সেই ঘন অন্ধকার ঝোপঝাড়ের মধ্যে জল জল করছে কয়েক জোড়া জ্বলন্ত চোখ। আগুনের গলার মতো সেই চোখগুলো স্থির দৃষ্টি মেলে তাকিয়ে আছে আমাদের দিকে। শিরশির করে উঠল সারা শরীর। একটা ভয়াবহ অনুভূতি শিরায় শিরায় প্রবাহিত হতে লাগলো। জগদীশ প্রাণপণে রাম নাম জপ করছে।
মিস্টার মুখার্জি আতঙ্কে নির্বাক হয়ে গেছে। অপলক দৃষ্টি মেলে ওই রক্তলাল চোখগুলোর দিকে তাকিয়ে রয়েছেন। মনে হলো চোখগুলো যেন ধীরে ধীরে এগিয়ে আসছে আমাদের দিকে। চোখগুলো যেন অপেক্ষাকৃত হারে ক্রমান্বয়ে বড় আকার ধারণ করে এগিয়ে আসছিল। চোখের মালিকদের দেহগুলি কিন্তু এখনও আমাদের অগোচরে ছিল। হঠাৎ মনে পড়ল হরিনারায়ণের কথা, আমার প্রথম রজনীর অভিজ্ঞতার কথা। যে গরুর গাড়িতে করে হরিনারায়ণ আমাকে ডাকিনী ভিলাতে নিয়ে এসেছিল, সেই গরুগুলো ছিল ড্রাগন গরু, যাদের নিঃশ্বাস প্রশ্বাসে অগ্নি উদগীরণ হতে দেখেছি, যাদের চোখগুলো ছিল ঠিক এই রকমই বড় বড় আকারের এবং রক্তের মতো লাল। তাহলে এরা কি সেই ড্রাগন গরু? ডাকিনী ভিলার পাইপ বেয়ে আমাকে আক্রমণ করার চেষ্টা করেছিল। হরিনারায়ণ হস্তক্ষেপের ফলে আমি রক্ষা পেয়েছিলাম, কিন্তু এখন এই অরণ্যের অন্ধকারে এদের আক্রমণ থেকে কে রক্ষা করবে আমাদের? ভেবে কোনো লাভ হবে বলে মনে হলো না, বরং বিপদকে মোকাবেলা করাটাই যেন সঙ্গত বলে মনে হলো। আর মনে হওয়া মাত্রই আমার সাহস ফিরে এলো। ঠিক সেই মুহূর্তে আকাশ বাতাস অরণ্য কাঁপিয়ে ভেসে এলো তীক্ষ্ণ শীষের মতো কান্নার শব্দ, যে শব্দ মানুষকে মুহূর্তে দিশেহারা করে দেয়। আমি মনকে শক্ত করে ফেলেছিলাম। ওই কান্নার শব্দ কানের মধ্যে দিয়ে মগজে ঢুকে অঘটন ঘটাবার প্রয়াস চালালেও আমি নিজেকে নিজের আয়ত্তে রাখতে সমর্থ হলাম। পরিবেশ এখানে যতই ভয়ঙ্কর হোক না কেন, ডাকিনী ভিলায় রাত্রিবাসের চেয়ে নিশ্চয়ই বেশি নয়। তাছাড়া হরিনারায়ণ যখন আমাদের দায়িত্ব গ্রহণ করেছে, তখন এটুকু আশা করা যায় যে এইসব অশুভ শক্তি আমার তেমন ক্ষতি করতে পারবে না। এই কথাটা মনে উদয় হতে আমার মানসিক শক্তি যেন দ্বিগুণ হয়ে উঠল। হঠাৎ একটা তীব্র চিৎকার করে মিস্টার মুখার্জি ছুটতে লাগলো দিক বিদিক জ্ঞান হারা হয়ে। সঙ্গে সঙ্গে এক জোড়া জ্বলন্ত চোখ ছুটে চলল মুখার্জিকে তাড়া করে। স্পষ্ট দেখতে পেলাম একটা বিরাট গরু ছুটে চলেছে মুখার্জিকে ধরার জন্যে। নাক দিয়ে বেরোচ্ছে আগুনের ঝলক। বুঝলাম এই সেই ড্রাগন গরু। আমি চিৎকার করে মুখার্জিকে ফিরে আসতে অনুরোধ জানালাম, কিন্তু আমার চিৎকার মুখার্জির কানে পৌঁছচ্ছে বলে মনে হলো না। চমকে উঠলাম একটা তপ্ত অনুভূতিতে। আমার অদূরেই আর একটি ড্রাগন গরু এসে হাজির হয়েছে। তার নিঃশ্বাসে নির্গত হচ্ছে ঝলকে ঝলকে আগুনের শিখা। সেই শিখায় যে তাপ সৃষ্টি হচ্ছে তারই কিছুটা আমার গায়ে এসে পড়ছে। নিঃসহায় অবস্থায় আত্মসমর্পণ ছাড়া অন্য কোনো ব্যবস্থা গ্রহণ করা সম্ভব ছিল না। জগদীশ ঠিক আমার পিছনটায় দাঁড়িয়ে ঠকঠক করে কাঁপছে আর অনর্গল রাম নাম জপ করছে। আমি নিশ্চল হয়ে অপেক্ষা করতে লাগলাম চরম পরিণতির অপেক্ষায়। সপাং সপাং শব্দে পুনরায় চমকে উঠলাম। বুক থেকে যেন একটা 10 মণি বোঝা নেমে গেল। ড্রাগন গরু আর আমাদের মাঝখানে দাঁড়িয়ে স্বয়ং হরিনারায়ণ, তার হাতে উদ্যত চাবুক। মুহূর্তের মধ্যে ড্রাগন গরু অদৃশ্য হয়ে গেল ঝোপঝাড়ের অভ্যন্তরে, আর কোনো চোখও দেখা গেল না কোনো দিকে। আমি চিৎকার করে বললাম, হরিনারায়ণ প্লিজ মুখার্জিকে বাঁচাও। হরিনারায়ণ বললে, তোমাকে অযথা দায়িত্ব গ্রহণ করতে নিষেধ করেছি দাদা, কিন্তু তুমি আমার কথা শুনছো না। কখন যে বিপদ ঘটে যায় তার কোনো ঠিক নেই। তোমার উচিত ছিল সকালের ট্রেনে এই স্থান ত্যাগ করে যাওয়া। তুমি তা না করে সারাটা দিন ঘুমিয়ে রইলে। তোমার প্রতি আমি যে দায়িত্বটুকু দিয়েছি, যত তাড়াতাড়ি সম্ভব তা করে ফেলো। তুমি আমাকে বিশ্বাস করতে পারো হরিনারায়ণ, আমি দৃঢ়তার সঙ্গে বললাম, কিন্তু মিস্টার মুখার্জিকে তুমি বাঁচাও। বিরক্তিপূর্ণ কণ্ঠে হরিনারায়ণ বললে, আবার বলছি, নিজের ছাড়া অপরের কথা চিন্তা না করাটাই মঙ্গলজনক। মানুষ একদিন না একদিন মরবেই। সুতরাং মুখার্জির কথা ভুলে গেলেই তোমার পক্ষে সুখকর হবে। তাছাড়া আমাদেরও তো খাদ্যের প্রয়োজন আছে। সুযোগ পেলে আমরা তার সদ্ব্যবহার করবই। মুখার্জির মতো শত শত লোককে যদি বাঁচিয়ে রাখতে চাও, তবে দেরি না করে যা বলছি তাই করো। মাথাটা ঘুরে উঠল হরিনারায়ণের কথায়। মুখার্জি আর বেঁচে নেই ভাবতেই মনটা ভীষণ মুষড়ে পড়ল। আমি ছুটলাম মুখার্জির খোঁজে। আমাকে অনুসরণ করলো জগদীশ। জগদীশ সঙ্গে থাকায় মনে যথেষ্ট জোর পেলাম। একজন জীবন্ত মানুষের সহচর্য আমার একান্তই প্রয়োজন ছিল তখন। জগদীশও আমার উপর ভরসা রেখে নিজেকে সাহসী করে তুলেছিল, আর সেই কারণেই সে বেঁচে গেল এই যাত্রায়। একটা ঝোপের ধারে মুখার্জি পড়েছিল, গা বরফের মতো শীতল। বেচারা ড্রাগন গরুর খোরাক হয়ে প্রাণটা হারালো। মনটা শক্ত করে ফেললাম। সকাল হবার সঙ্গে সঙ্গে আমাকে ছুটতে হবে গয়ার পথে।
বিষ্ণু পাদপদ্মে পিণ্ডদান করে এইসব হতভাগাদের পাপ মুক্ত করতে না পারলে এমনতর বহু প্রাণ এদের হাতে বলি হবে। তুমি রাস্তা চিনে স্টেশনে যেতে পারবে জগদীশ? কোন দিকে যে স্টেশন তাই বুঝতে পারছি না স্যার। ব্যাপার স্যাপার দেখে তো আমার পেটের মধ্যে পা সেঁধিয়ে যাচ্ছে স্যার। তাহলে এক কাজ করা যাক, আজ রাতের মতো আমরা এই বনের মধ্যেই অপেক্ষা করি। সকাল হলে দিনের আলোয় পথ চিনতে কষ্ট হবে না। আরও একটা কাজ আমাদের করতে হবে, মিস্টার মুখার্জির সৎকারের ব্যবস্থা। তুমি বরং কিছু শুকনো ডালপালা জোগাড় করে আনো। মুখার্জির দেহটা দাহ করতে হবে তো। সেই ভালো, মুখার্জি সাহেবের সৎকার করার ব্যবস্থা করতেই ভোর হয়ে যাবে। আশেপাশের ঝোপঝাড় থেকে জগদীশ কাঠ সংগ্রহ করতে লাগলো, আমিও তাকে সাহায্য করতে লাগলাম। বরাত ভালো বলতে হবে, এই দিকটায় মোটেও বৃষ্টি হয়নি। গাছপালাগুলো সব খটখটে শুকনোই ছিল, অসুবিধায় পড়তে হলো না। রাশিকৃত গাছের ডালপালার মধ্যে মুখার্জির দেহটাকে চাপিয়ে দিয়ে অগ্নিসংযোগ করতেই দাউ দাউ করে জ্বলে উঠল ডালপালার স্তূপ। আগুনের আলোয় চারিদিক ঝলমল করে উঠল। যেটুকু ভয় অন্ধকারের মধ্যে দানা পাকিয়ে তখনও ভয় দেখাবার প্রয়াস পাচ্ছিল তা দূর হলো। মনটা বেশ হালকা হয়ে উঠল। কিন্তু পরক্ষণেই জগদীশ আমার আরও কাছে সরে এসে ফিসফিস করে বললে, বড্ড ভয় করছে বাবু। ভয় করছে? কি যে বলো জগদীশ, তার ঠিক নেই। আমি সাহস দিয়ে বললাম, না বাবু, আমি ঠিকই বলছি। আপনি একবার চারদিকটা লক্ষ্য করে দেখুন, তাহলেই বুঝতে পারবেন। সংক্রামক ব্যাধির মতো আমার মনের মধ্যেও সংক্রামিত হলো ভয় ভয় ভাব। চারিদিকে দৃষ্টিপাত করতেই মনে হলো জগদীশ সত্যি কথাই বলেছে। মুখার্জির চিতার আগুনে চারিদিক আলোকিত হলেও গাছগাছালির ফাঁকে ফাঁকে কারা যেন সতর্ক দৃষ্টি মেলে তাকিয়ে রয়েছে আমাদের দিকে। কয়েকটা বড় বড় গাছের মাথায় যেন কারা সব বসে আছে লোলুপ চোখে। শত সহস্র অদৃশ্য চক্ষু যেন আমাদের লেহন করে চলেছে। আমরা যেন এক সুপরিকল্পিত ফাঁদের মধ্যে পড়ে আটকে গিয়েছি, যেখান থেকে পরিত্রাণ পাওয়ার কোনো পথ খোলা নেই। একটা দমকা হাওয়া এসে চিতার লেলিহান শিখাকে নাড়া দিয়ে গেল। সেই সঙ্গে চারিদিকের গাছপালারাও যেন হি হি করে হেসে উঠে ওর গায়ে লুটিয়ে পড়ল। জগদীশ প্রচণ্ডভাবে ভয় পেয়ে আমাকে জড়িয়ে ধরে বিড়বিড় করে কি যেন বলছে, বুঝতে পারলাম না। কিন্তু তার হাতটা একদিকে প্রসারিত করে কিছু যেন ইঙ্গিত দিচ্ছিল। সেদিকে তাকাতেই গায়ের রক্ত হিম হয়ে এলো। বড় বড় গাছগুলির মাথা থেকে বিরাট বিরাট ডানাওয়ালা কতকগুলি জীব নেমে আসছিল আমাদের দিকে। অনেকগুলো শকুনের মতো দেখতে, কিন্তু আকারে শকুনের থেকেও অন্তত পক্ষে 3 গুণ বড়। মুখটা দেখলে সারা শরীর গুলিয়ে ওঠে। এত বিশ্রী চেহারার মুখ বোধকই কোনো জন্তু বা জানোয়ারের নেই। একটা অদ্ভুত ধরনের কর্কশ ধ্বনি নির্গত হচ্ছিল ওদের মুখ থেকে। সেই শব্দে শরীরের স্নায়ুগুলো আমাদের অবশ হয়ে আসছিল। জগদীশকে সজোরে একটা ধাক্কা মেরে বললাম, সাহস হারালে মরতে হবে জগদীশ, কাপুরুষের মতো মরবে কেন? বরং এসো, চিতাগ্নি থেকে দুটো জ্বলন্ত কাঠের টুকরো তুলে নিয়ে প্রতিরোধ করার চেষ্টা করি। দাঁড়িয়ে দাঁড়িয়ে মৃত্যুর কাছে আত্মসমর্পণ করে কোনো লাভ হবে না। এক লাফে একটা জ্বলন্ত কাঠ তুলে নিয়ে রুখে দাঁড়ালাম। জগদীশও একটা জ্বলন্ত কাঠ তুলে নিল। কাঠ দুটো ঠিক মশালের মতো কাজ করলো। হাতের দিকটায় তখনও আগুন ধরেনি। উঁচু করে ধরে আমরা প্রস্তুত হয়ে রইলাম শকুনরূপী শয়তানের সঙ্গে মোকাবিলা করার জন্যে। ভারী আশ্চর্য ব্যাপার, জানোয়ারগুলো আর এগোলো না। ঝটফট ডানার শব্দ করে উড়ে গেল বড় বড় গাছগুলোর মাথায়। অতিকায় অদ্ভুত জীবগুলোকে এখন আরও পরিষ্কার দেখতে পেলাম, যা মাত্র কয়েক মুহূর্তের জন্যে। তারপরেই আর তাদের দেখা গেল না। ওরা যেন হাওয়ার মধ্যে মিলিয়ে গেল। পূর্ব আকাশে তখন ভোরের আলোর রং ধরেছে। গাছগাছালি ঘিরে যে অন্ধকার বিরাজ করছিল তা যেন মুহূর্তে অপসৃত হয়ে গেল। রাতের ভয় দিনের আগমনে সাহস হয়ে ফিরে এলো আমাদের মনে। আমি জগদীশকে নিয়ে বনের পথ ধরে এগিয়ে চললাম। কিছুটা পথ অতিক্রম করার পরেই চোখের সামনে ভেসে উঠল একটি জরাজীর্ণ বাড়ি। চিনতে অসুবিধা হলো না, এই সেই ডাকিনী ভিলা। আমরা নিজেদের অজ্ঞাতসারে ডাকিনী ভিলার দিকেই চলে এসেছিলাম। জগদীশ তাই নিজের গ্রামের পথ চিনতে পারেনি। হঠাৎ একটা কথা বিদ্যুৎ ঝলকের মতো মনের মধ্যে খেলে গেল। আমি আনন্দে লাফিয়ে উঠলাম। হরিনারায়ণ মুক্তি পাবার জন্য ব্যগ্র হয়ে উঠেছে, কিন্তু গয়ায় পিণ্ডদান করলেই কি তারা মুক্ত হবে?
যতদিন ওদের দেহ কবরের মধ্যে থাকবে ততদিন ওরা রাতের অন্ধকারকে ভর করে উঠে আসবে কবরের বাইরে। ক্রমান্বয়ে একের পর এক শত শত মানুষ ওদের হাতের শিকার হবে। সুতরাং ওদের সত্যিকারের মুক্তি দিতে হলে মুখার্জিবাবুর মতো ওদের দেহগুলোকে দাহ করা দরকার। কথাটা মনের মধ্যে দারুণ প্রতিক্রিয়ার সৃষ্টি করল। শয়তানের বাসস্থান ডাকিনী ভিলাকে আজ যেন আমার ভালোই লাগলো। বিন্দুমাত্র ভয়ের উদ্রেক হলো না। লোহার মোর্চা ধরা গেটটা খুলে এগিয়ে চললাম কবরখানার দিকে। প্রথমেই ইলার কবরটা খুঁড়ে ফেললাম। আশ্চর্য, সেই মুখ, সেই চাহনি, যেন গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে আছে ইলা। শরীরের কোথাও কিছুমাত্র পচনের চিহ্ন নেই। তারপর খুললাম হরিনারায়ণের কবর। শান্ত সমাহিত সৌম্য মূর্তি হরিনারায়ণের। তেজদীপ্ত মুখমণ্ডল থেকে বিচ্ছুরিত হচ্ছে স্বর্গীয় সুষমা। পরপর যতগুলি কবর ছিল সবগুলি থেকে তুলে আনলাম মৃতদেহগুলি। হরিনারায়ণের দিকে তাকিয়ে কেবল মনে হচ্ছিল একটি মাত্র সৎ আত্মা কতগুলি অসৎ আত্মাকে নিয়ন্ত্রণ করছিল। ওইসব সৎ আত্মার জন্যেই পৃথিবী আজ এত সুন্দর হয়েছে মানুষের কাছে, শত সহস্র অসৎ আত্মা থাকা সত্ত্বেও। কিন্তু যদি সব আত্মাই অসতের যুগ কাষ্টে নিজেদের বলি দেয় তাহলে পৃথিবী আর সুন্দর থাকবে না। নরকের কীটে ভরে উঠবে সুন্দরের থালা। প্রাণ থেকেও প্রাণহীন জীবনযাপন করবে ধরিত্রীর মানুষ। জগদীশের কণ্ঠস্বরে চমকে উঠলাম। ভাই জগদীশ, প্রচুর কাঠ আর ডালপালা দরকার। এইসব দেহগুলিকে দাহ করতে হবে, তাহলেই তোমাদের এই অঞ্চল ভয়মুক্ত হবে, আর সঙ্গে সঙ্গে এই হতভাগাদের দল মুক্তি পাবে। জগদীশ কি বুঝলো বুঝতে পারলাম না, কিন্তু সে কাল বিলম্ব না করে কাঠ সংগ্রহে মনোনিবেশ করল। স্তূপীকৃত কাঠ আর গাছের ডালপালা দিয়ে তৈরি চিতায় সব দেহগুলি সাজিয়ে আগুন ধরিয়ে দিলাম। দাউ দাউ করে জ্বলে উঠল আগুন। একটি সৎ আত্মার জন্য অনেকগুলো আত্মা শান্তি লাভ করল। কালো খাতাটা সঙ্গে নিয়ে সন্ধ্যের আগেই হাজির হয়েছি স্টেশনে। হরিনারায়ণের একান্ত অনুরোধ আমাকে রাখতে হবে। যথা সময়ে শেষ গাড়িটা এসে পৌঁছল স্টেশনে। জগদীশের কাছ থেকে বিদায় নিয়ে ট্রেনে উঠে পড়লাম। প্রশান্তিতে ভরে উঠেছে আমার হৃদয়। আমি এক মহান দায়িত্ব পালন করতে যাচ্ছি। গয়ায় গিয়ে এই কালো খাতার কালো মানুষগুলোকে বিষ্ণু পাদপদ্মে সমর্পণ করতে। আজ আপনারা ফিয়ারফুল স্টেশনে শুনলেন উপেন মান্নার লেখা সুবিখ্যাত উপন্যাস ডাকিনী ভিলার দ্বিতীয় এবং অন্তিম পর্ব। আজ গল্প পাঠে ছিলাম আমি গিরিধারী, শুভ, সৌরভ, লক্ষ্মীশ্রী, কৌশিক ও নীলাঞ্জন। গল্পটি আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না। আজ এই পর্যন্তই। দেখা হচ্ছে আগামী মঙ্গলবার রাত্রি ৮টায়। শুনতে থাকুন, সঙ্গে থাকুন। শুভরাত্রি।